সোসাইটি পুরুলি। নমস্কার, আমি গার্গী। কবিতাকে নিয়ে বেঁচে থাকা, কবিতাকে নিয়ে অমরত্বের স্বপ্ন দেখা, কবিতাকে নিয়ে প্রেম ভালোবাসা, এই সব কিছু ধরতেই আমি গার্গী আজ হাজির খাস খবর বাংলা 1 চ্যানেলে আপনাদের সামনে লাইভে। ধন্যবাদ জানাই সম্পাদিকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, আর অবশ্যই চ্যানেলের অ্যাডমিনকেও অনেক অনেক ধন্যবাদ। আমার এটা প্রথম লাইভ এই চ্যানেলে, তাই বন্ধুরা যারা এখন অনলাইন আছো তারা প্লিজ একটু জয়েন করে যাও। তোমরা জয়েন করে গেলেই আমরা আমাদের কবিতার আসর শুরু করব। অল্প সময়ের জন্য আমি এখানে এসেছি, তোমরা জয়েন করো। তোমরা জয়েন করলেই আমি কিছু বাছাই করা কবিতা আজকে বলবো বলে ভেবে এসেছি, সেই সব কবিতাগুলো আমি বলবো। তোমরা প্লিজ একটু জয়েন করে যাও। আচ্ছা, আমাকে কি শুনতে পাচ্ছেন? যদি আমার ভয়েসটা ক্লিয়ার আসে একবার একটু মেসেজ করে জানিয়ে দেবেন যে আমাকে শুনতে পাচ্ছেন কিনা। প্রথমেই আমি অনুষ্ঠান শুরু করব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা দিয়ে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমার কাছে 25শে বৈশাখের আনন্দ নয় বা 22শে শ্রাবণের বেদনাও নয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমার কাছে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি বা বোলপুরের বিশ্বভারতী নয়। আমি যখন ছোটবেলা থেকে কথা বলতে শিখি, যখন বলতে শিখি ছোট খোকা বলে অওয়া, শেখেনি সে কথা কওয়া, হ্যাঁ ঠিক সেই সময় থেকেই বিশ্বকবি রবীন্দ্রনাথ রবি ঠাকুর আমার মধ্যে, এবং আমার বড় হওয়ার সাথে সাথে আমার রবীন্দ্রনাথ আমার মধ্যে আমার নিজের মতো করে বড় হয়েছে। একটি খুব জনপ্রিয় কবিতা, যদিও কবির বেশিরভাগ কবিতাই খুব জনপ্রিয়, কিন্তু খুব একটি জনপ্রিয় কবিতা, কবিতাটির নাম হঠাৎ দেখা। সেই কবিতাটা দিয়ে আমি আজকের আমার লাইভ অনুষ্ঠান শুরু করব। আর তোমরা যারা অনলাইনে আছো আমি আবারও রিকোয়েস্ট করছি তোমরা একটু জয়েন করে যাও, তাহলে আমাদের এই কবিতার আসর, তোমাদের সঙ্গে কথা হবে, আড্ডা হবে, অনেক কথা বলার আছে আমার তোমাদেরকে। তো প্লিজ তোমরা একটু জয়েন করে যাও। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারপাশে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার, ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো
কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা, সময় নষ্ট করবার? আমাকে নামতে হবে পরের স্টেশনে। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললাম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধলো। আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে? কিছুই কি নেই বাকি? একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বলল, থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। ধন্যবাদ। যদি তোমাদের কবিতা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানালেই আমি বুঝতে পারবো যে আপনারা আমার সঙ্গে আছেন। ছোটবেলায় বীরপুরুষের স্বপ্নীল ভাবনা থেকে কবিতা আসে জীবনে। তারপর কবিতার ছোট্ট ডিঙা ভাসিয়ে দিলাম, কখনো উৎসবে আনন্দে, বেদনায় হতাশায়, কর্মের সৃষ্টিতে। আজ এই কবিতার ভুবনে এসে দাঁড়িয়ে শুধু কবিতার জন্য একটা গোধূলি থাকবো কিছুক্ষণ আপনাদের সঙ্গে। তাই আপনারা যাতে আমার সঙ্গে থাকেন এই আশা আমি রাখব। আমার পরবর্তী নিবেদনে সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা বলবো। কবিতাটা খুব সুন্দর কবিতা, এটাও খুব জনপ্রিয় কবিতা। কিন্তু তার আগে আমি দেখে নেব যে কারা কারা এখন অনলাইন আছে, কারা কারা আমাকে মেসেজ করছে। সবাইকে শুভ সন্ধ্যা। আশা করি সবার দিন ভালো কাটছে। খুব দুর্যোগের একটা সময় আমরা পেরিয়ে এলাম, বা আমরা এখনো সেই সময়ের মধ্যে দিয়ে চলছি। তার মধ্যে থেকেও যেটুকুনি ভালো থাকা যায়, এই আর কি, কবিতাকে সঙ্গে করে যেটুকুনি সময় ভালো থাকা যায়, সেই কারণেই আপনাদেরও একটু ভালোবাসা দিতে, একটু যাতে আপনাদেরও ভালো লাগে, আপনাদের মন ভালো করার জন্যই আমি আজকে কিছুক্ষণের জন্য আমি এখানে এসেছি। আমার পরবর্তী নিবেদনে সুকান্ত ভট্টাচার্যের কবিতা একটি মোরগের কাহিনী। খুব সুন্দর একটি কবিতা সুকান্তের, তো সেই কবিতাটা আমি এখন শোনাবো। একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে। ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরো ২-৩টি মুরগির সঙ্গে। আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না। সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোরগ। ভোর থেকে সন্ধে পর্যন্ত তবুও সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত। তারপর শুরু হলো তার আস্থা করে আনাগোনা। আশ্চর্য, সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার। তারপর এক সময় আস্থা করেও এলো অংশীদার, ময়লা ছেঁড়া ন্যাকড়া পরা ২-৩টি মানুষ। কাজেই দুর্বলতর মোরগের খাবার গেল বন্ধ হয়ে। খাবার খাবার খানিকটা খাবার। অসহায় মোরগ খাবারের সন্ধানে বারবার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে। প্রত্যেকবারই তারা খেলো প্রচন্ড। ছোট্ট মোরগ
ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে, প্রাসাদের ভিতর রাশি রাশি খাবার। তারপর তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল। একেবারে সোজা চলে এলো ধপ ধপে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে। অবশ্য খাবার খেতে নয়, খাবার হিসেবে। ধন্যবাদ। একটি মোরগের কাহিনী, এই কবিতাটা আমার আজ থেকে প্রায় 25 বছর আগের করা কবিতা। হ্যাঁ, ছোটবেলা থেকেই কবিতা পড়ি। যখন 4 বছর বয়স তখন থেকে কবিতা শেখা, তারপরে আস্তে আস্তে এগোনো। এই লকডাউনের সময় দেখেছি যে প্রচুর মানুষে কবিতা করছে, ঘরে ঘরে প্রচুর মানুষে কবিতা করছে। দেখে ভীষণ ভালো লাগে যে কবিতা যেটা একটা বিশেষ গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ ছিল, সেখান থেকে বিভিন্ন মানুষ, প্রচুর মানুষে সেখান থেকে কবিতা করছে, ভালো লাগছে। কিন্তু অনেকেরই এরকম আছে যে যারা ছোটবেলা থেকে হয়তো কবিতা করেনি বা শেখার সুযোগ হয়নি, কিন্তু এখন তারা কবিতা করছে, কিছু আধুনিক কবিতা করছে, ভালো লাগছে দেখে। কিন্তু তাদের জন্য একটাই কথা যে আধুনিক কবিতা তো আমরা সকলেই করি, আমিও প্রচুর আধুনিক কবিতা করি, কিন্তু আধুনিক কবিতার পাশাপাশি রবীন্দ্রনাথ, সুকান্ত বা নজরুলের কবিতাগুলো কিন্তু চর্চায় রাখতে হবে। তা না হলে এই কবিতা শেখাটাই বা কবিতার মানে পুরো শেখাটা হবে না। যেমন বাংলা শিখতে গেলে বা ইংলিশ শিখতে গেলে যেমন গ্রামারটা দরকার না, ঠিক তেমনই রবীন্দ্র, নজরুল, সুকান্তের কবিতা, সুকান্তের প্রচুর কবিতা আছে, একটি মোরগের কাহিনী, আগামী, দেশলাই কাঠি, ছাড়পত্র, এইসব কবিতা, রবীন্দ্রনাথের সঞ্চয়িতাতে যেসব কবিতাগুলো আছে, নজরুলের সঞ্চিতাতে যেসব কবিতাগুলো আছে, এই কবিতাগুলোরও কিন্তু চর্চা রাখতে হবে। তাহলেই আমার মনে হয় সঠিকভাবে কবিতা শেখা যাবে। আচ্ছা, আমি একটু এবার মেসেজগুলো দেখে নিই। আমি মেসেজগুলো ঠিক দেখতে পাচ্ছি না, একটু মেসেজগুলো এবারে আমি দেখতে পেয়েছি। লেখাটাই বা কবিতার মানে পুরো। আচ্ছা, তোমাদের অনুষ্ঠান কেমন লাগছে আমাকে কিন্তু জানাবে মেসেজে। আমি এখনো যদি সব মেসেজ না দেখতে পাই, আমার লাইভ শেষ হওয়ার পরে আমি সবার মেসেজ দেখব এবং আনসার করব। তোমাদের যদি কোনো পছন্দের কবিতা থাকে তাহলে তোমরা সেটা আমাকে বলতে পারো, আমি সেই কবিতাটা করার চেষ্টা করব। এরপরে যে কবিতাটা করব সেই কবিতাটা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা, কলকাতার যিশু। নীরেন্দ্রনাথ চক্রবর্তী সম্পর্কে যদি দু চার কথা বলতে হয় তাহলে উনি কিন্তু বিদ্রোহের কবি ছিলেন না। ওনার কবিতায় আমরা বিদ্রোহ, প্রত্যক্ষভাবে বিদ্রোহ জিনিসটা হয়তো পাইনি, কিন্তু ওনার কবিতায় যেটা ছিল সেটা হচ্ছে মানুষের জন্য প্রেম ছিল, সমাজের জন্য প্রেম ছিল, প্রকৃতির জন্য প্রেম ছিল। তাই হয়তো খুব সহজেই তিনি প্রত্যেকটা মানুষের, কবিতা প্রেমী মানুষের মনে জায়গা করে ফেলেছিলেন। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কবিতার নাম কলকাতার যিশু। কবিতাটার প্রেক্ষাপট হচ্ছে যে কলকাতা তো আমাদের বেশিরভাগ মানুষেরই কর্মস্থান, সেখানে মানুষে দৌড়াচ্ছে, কাজের জন্য দৌড়াচ্ছে। তো সেই রকম একটা ব্যস্ত শহর কলকাতা, হঠাৎ করে ট্রেন, বাস, ট্যাক্সি, ট্রাম সব কিছু যেগুলো চলছে, সিগনালে দাঁড়াচ্ছে, কিন্তু সিগন্যাল না থাকলে রেষারেষি করে কে কত আগে যাবে এইভাবে সেই গাড়িগুলো চলছে, কে কত তাড়াতাড়ি তার কর্মস্থানে পৌঁছতে পারবে, এই সব তাড়াহুড়োর মধ্যেই এই ব্যস্ত শহর হঠাৎ করে থেমে যাচ্ছে। কেন থেমে যাচ্ছে না, একটা উলঙ্গ শিশু, একটা ছোট্ট উলঙ্গ শিশু সে রাস্তার এক পার থেকে অন্য পারে হেঁটে চলে যাচ্ছে, যার জন্য প্রত্যেকটা গাড়ি ঘোড়া, ট্রাম, বাস, ট্রেন সব কিছু নিমেষের মধ্যে থেমে যাচ্ছে। ব্যস্ত শহর কলকাতা থেমে যাচ্ছে। সেই প্রেক্ষাপটেই একটা কবিতার নাম কলকাতার যিশু, লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তার সেই কবিতাটা আমি এখন করছি। লালবাতির নিষেধ ছিল না, তবুও ঝড়ের বেগে ধাবমান কলকাতা শহর
অতর্কিতে থেমে গেল। ভয়ঙ্কর ভাবে টাল সামনে নিয়ে দাঁড়িয়ে রইল ট্যাক্সি ও প্রাইভেট, টেম্পো, বাঘ মার্কা ডাবল ডেকার। গেল গেল আর্তনাদে রাস্তার দুদিক থেকে যারা ছুটে এসেছিল, ঝাঁকা মুটে, ফিরিওয়ালা, দোকানি ও খরিদ্দার। এখন তারাও যেন স্থির চিত্রটির মতো শিল্পীর ইজেলে লগ্ন হয়ে আছে। স্তব্ধ হয়ে সবাই দেখছে। টাল মাটাল পায়ে রাস্তার এক পার থেকে অন্য পারে হেঁটে চলে যায় সম্পূর্ণ উলঙ্গ একটি শিশু। খানিক আগেই বৃষ্টি হয়ে গেছে চৌরঙ্গি পাড়ায়। এখন রোদ্দুর ফের অতি দীর্ঘ বল্লমের মতো মেঘের হৃৎপিণ্ড ফুঁড়ে নেমে আসছে। মায়াবী আলোয় ভাসছে কলকাতা শহর। স্টেট বাসের জানালায় মুখ রেখে একবার আকাশ দেখি, একবার তোমাকে। ভিখারি মায়ের শিশু, কলকাতার যিশু, সমস্ত ট্রাফিক তুমি মন্ত্র বলে থামিয়ে দিয়েছ। জনতার আর্তনাদ, অসহিষ্ণু ড্রাইভারের দাঁতের খসটানি, কিছুতে ভ্রুক্ষেপ নেই। দুদিকে উদ্যত মৃত্যু, তুমি তার মাঝখান দিয়ে টলতে টলতে হেঁটে যাও যেন মূর্ত মানবতা। সদ্য হাঁটতে শেখার আনন্দে সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও হাতের মুঠোয়। যেন তাই টাল মাটাল পায়ে তুমি পৃথিবীর এক কিনার থেকে অন্য কিনারে চলেছ। ধন্যবাদ। আশা করি যারা দেখছো, আমি দেখতে পাচ্ছি যারা লাইভে আছো, আশা করি তোমাদের ভালো লাগছে। ভালো না লাগলেও বলো যে ভালো লাগছে না, আর ভালো লাগলেও অবশ্যই জানিও যে ভালো লাগছে, কারণ তোমাদের এক একটা মেসেজ কিন্তু আমার কাছে অনুপ্রেরণা। তোমাদের এক একটা মেসেজ আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে একটা ছন্দের কবিতা পড়ব। শঙ্খ ঘোষের একটি কবিতা, খুব ছন্দের কবিতা। প্রত্যেকটা শহরেরই দুটো করে মুখ আছে। একটা মুখ যেটা আমরা দেখতে পাই, ঠিক আছে, আর একটা মুখ থাকে আড়ালে, পর্দার আড়ালে, যেটা আমরা দেখতে পাই না। ঠিক তেমনই আমাদের প্রাণের শহর কলকাতা, যাকে আমরা সিটি অফ জয় বলি, সেই কলকাতারও কিন্তু দুটো মুখ আছে। একটা মুখ যেটা আমরা দেখতে পাই, খুব সুন্দর একটা শহর, তার পেছনেও, তার আড়ালেও কিন্তু একটা মুখ আছে যেটা আমরা দেখতে পাই না। এবং কবি শঙ্খ ঘোষ সেই পর্দায় ঢাকা মুখটাই কিন্তু তুলে ধরতে চেয়েছে তার কবিতা বাবু মশাইয়ে। বাবু মশাই কবিতাটা আমি এবার আবৃত্তি করব। সে ছিল একদিন আমাদের যৌবনী কলকাতা, বেঁচে ছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা। আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে বিপ্লবে বিপ্লবে যাবে খোলনলিচা, পাল্টে বিচার করবে নিচু জনে। কিন্তু সেদিন খুব কাছে নয়, জানেন সেটা মনে মিত্র বাবু মশাই বিষয় আশয় বাড়িয়ে যান, তাই মাঝে মধ্যে ভাবেন যাদের নুন আনতে পান, তাই নিত্য ফুরোয় যাদের সাধাল লাদের শেষ তলা নিটুকু চিরটাকাল রাখবে তাদের পায়ের তলার কুকুর। সেটা হয় না বাবা বলেই থাবা বাড়ান যতেক বাবু, কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক। অমনি দু চোখ বেয়ে অলোক পেয়ে ঝরে জলের ধারা, বলেন বাপু হা বিপ্লবের সব মাটি সাহারা। কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা বলে, কিন্তু বাপু আর যাব না চড়াতে জঙ্গলে। আমরা ঢের বুঝেছি,
আমরা ঢের বুঝেছি খেদি পেচি নামের এসব আদর, সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাধু। তুমি সে বন্ধু না, তুমি সে বন্ধু না, যে ধূপ ধুনা জলে হাজার চোখে, দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে। তাই সব অমাত্য, তাই সব অমাত্য পাত্র মিত্র এই বিলাপেই খুশি, সুরি খানাই কেবল সত্য আর তো সবই ভুসি। ছিছি হাই বেচারা, ছিছি হাই বেচারা। শুনুন যারা মস্ত পরিত্রাতা, এ কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা। হেঁটে দেখতে শিখুন, হেঁটে দেখতে শিখুন, ঝরেছে কি খুন দিনের রাতের মাথায়। আর একটা কলকাতায় সাহেব, আর একটা কলকাতায় সাহেব, বাবু মশাই। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর তোমাদেরও যদি কোনো কবিতা পছন্দের থাকে সেটা রিকোয়েস্ট করতে পারো, আমি অবশ্যই করার চেষ্টা করব। সম্পাদি আমাকে একটা কবিতা রিকোয়েস্ট করেছে অকৈতবের মা কবিতাটা বলার জন্য। আমি আজকে অকৈতবের মা কবিতাটা দিয়ে শেষ করব, কিন্তু তার আগে আমি একটা মজার কবিতা বলবো। অনেক রকমের কবিতা হলো তো, এবার একটা মজার কবিতা বলবো। আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু একটা জিনিস আছে, একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কুসংস্কার। আমরা কিন্তু মানে প্রচুর জিনিস আমাদের এরকম জিনিস আছে দৈনন্দিন জীবনে যেখানে আমরা এইসব অন্ধকার কুসংস্কারের মধ্যে আমরা বেঁচে আছি। যেমন ধরুন মজার মজার কিছু জিনিস আছে, যেমন ধরুন বিড়ালে রাস্তা কাটলে আমরা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাই। বিড়ালটা রাস্তা কেটে গেছে, অন্য কেউ যখন সেই রাস্তা থেকে চলে আসে তারপরে আমরা একটু দাঁড়িয়ে সেখানে যাই। নয়তো কি হয় না, গন্তব্যস্থলে মানে যেখানে যাব সেখানে হয়তো আমাদের কাজটা ঠিকমতো হবে না। তারপরে আছে শালিক, এক শালিক দেখলে দিন খারাপ যায়, দু শালিক দেখলে দিন ভালো যায়, এরকম নানান রকমের কুসংস্কার আছে। যখন হয়তো বাড়ির বাইরে বেরোচ্ছে কেউ যদি হেঁচে দেয় তাহলে সেখানে দাঁড়িয়ে যায়। তো এরকম এক চোখ দেখালে অনেক সময় দিন খারাপ যায়। তো এই সব জিনিসগুলো বাঙালিদের মধ্যে আছে এবং জিনিসগুলো বেশ মজার। মানে কুসংস্কার, অন্ধ সংস্কার যতক্ষণ না মানুষকে অন্য মানুষকে আঘাত করছে বা কষ্ট দিচ্ছে সেটার মধ্যে কোনো ক্ষতি নেই, কিন্তু যখন সেই কুসংস্কার মানুষের পরিবারের মধ্যে ঢুকে কোনো একজনকে ক্ষতিগ্রস্ত করছে সেটা কিন্তু ঠিক নয়, সেটা একদমই ঠিক নয়। কিন্তু এইসব ছোটখাটো মজার কুসংস্কার তো বেশ খারাপ লাগে না। তো এরকমই একটা কবিতা টুনি, কবিতার নাম টুনি, লিখেছেন প্রণব ঘোষ। তো টুনি পরীক্ষাতে ফেল করেছে, মানে বিজ্ঞানে একদম কম নম্বর পেয়েছে। তো সে কেন কম নম্বর পেয়েছে সেই জিনিসটাই টুনি আমাদেরকে বলবে এখন, যে টুনি কেন বিজ্ঞানে ফেল করেছে। তার তো ফেল করার কথা ছিল না, তা কি কারণে সে ফেল করেছে সেই গল্পটাই আমরা এখন শুনবো। ভারী মজার গল্প, শোনো, ভীষণ ভালো লাগবে। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? প্রশ্ন যা ছিল খুবই সহজ, উত্তরও ছিল জানা। ভাগ্য আমার সহায় ছিল না, পৌঁছতে হলো দেরি। নইলে আমি কি তেমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি? সকাল থেকেই নানা অঘটন, জল খাবারে আসতো ডিম। রান্নার মাসে নিয়ম জানে না, ডিম খেতে নেই কেননা গোল। অমলেট দিলে দোষ কেটে যেত, লেটার মার্কস পেতাম ঠিক। ভাগ্য আমার সহায় ছিল না, যেতে দেরি হলো অত্যধিক। ঘর ছেড়ে যাই বেরোতে যাব, দাদু হেঁচে দিল হ্যাচ্ছ। ঠাকুর মাতাই রেগে মেগে কাই মাকে বললেন, অবমা হাঁচি পড়লো, বেরোয় না যেন। ঠিক 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 তখুনি মা বললেন, ঠিক আছে ঠিক আছে, একটু বসে যাবে টুনি। অগত্যা তাই বসতে হলো। হাঁচির বিপদ যেই না কাটলো, চৌকাঠে পা। আবার পড়লো বাধা টুনি, ঘরে বসে যা। কপালে দিয়েছি দইয়ের ফোঁটা, হাতে বিপদ তারিনি। কোমরে ঝুলছে ঢাউস মাদুলি, বিপদ এড়াতে পারিনি। অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি,
কুট্টি বোন চেঁচিয়ে উঠলো, দিদি দেখ দেখ, পাঁচিলে একটা পাখি, কি সুন্দর, হলদেটে ঠোঁট, লালচে চোখ আর বাদামি পিঠ। তাকিয়ে দেখি পাঁচিলে বসেছে, হায় হায় ওটা এক শালিক। রিকশো কাকু দিচ্ছে তারা, কিন্তু যাবার জো নেই। বাড়ির সবাই শালিক খুঁজছে, আয় রে শালিক আয়। আর এক শালিক না দেখে টুনি কি করে স্কুলে যায়? শালিক জুটলো অবশেষে, রিকশো ছুটলো খুব জোরে, আর দেরি নেই পৌঁছতে স্কুলে। কিন্তু আমার পোড়া কপাল, হঠাৎ ব্রেক, থামতেই হলো, পথ কেটে গেছে কালো বেড়া। দেরির পরে আরো দেরি, দেরিতে গেলাম স্কুলে। সামনেই দেখি কি সর্বনাশ, বিজ্ঞান দিদিমণি। খুলে বললাম, রগে গজগজ, বসতে দিলেন ঘরে। বিজ্ঞানের ছাত্রী হয়ে তুমি ডুবে আছো সংস্কারে। মুক্তমনা দিদিমণি অনেক বকা ঝকার পরে প্রশ্নপত্র এগিয়ে দিলেন, খাতা দিলেন। হঠাৎ চেয়ে দেখি পলা নীলা শঙ্খে ভরা দিদিমণির হাতের আঙুলগুলো। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? ধন্যবাদ। অনেক কথাই কবিতা শোনানো হলো, আপনাদের সঙ্গে সময় কাটিয়ে ভীষণ ভালো লাগছে। চ্যানেলকে আরও একবার ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ সম্পাদিকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আর তোমরা যারা এতক্ষণ ধরে আমার লাইভ শুনছো, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। সকলে ভালো থেকো। খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের দৈনন্দিন জীবনে অনেক রকমের পরিবর্তন এসে গেছে, কিন্তু কথায় বলে না, পরিবর্তন হয় ভালোর জন্যই, আর প্রকৃতি তো পরিবর্তন হতে হতেই এসেছে। তো সেই রকমই এই পরিবর্তনও হয়তো আমাদের জীবনে কিছু ভালো নিয়ে আসবে, এই আশাতেই সবসময় বুক বাঁধি। আজকে আমি অনুষ্ঠান শেষ করব আমার শেষ কবিতা অকৈতবের মা দিয়ে। কবিতাটা শুনেই দেখবে যে কবিতাটা কেমন। একটি অটিস্টিক বেবি, মানে স্পেশাল চাইল্ড যারা হয় তাদের নিয়ে এই কবিতাটা। এই কবিতা নিয়ে একটা ঘটনা আছে। কবিতাটা প্রায় ফেসবুকে আমার 1 মিলিয়ন মতন ভিউজ আছে। আচ্ছা, তোমাদের একটা কথা বলে দিই, যদি আমার কবিতা ভালো লাগে বা পরবর্তীকালে আরো কবিতা শুনতে চাও, আমার নাম গার্গী পোদ্দার। গার্গী পোদ্দার ফেসবুক পেজ আছে, সেখানে গিয়ে লাইক করে দিতে পারো। তো এই কবিতাটা আমার ফেসবুকে প্রায় 1 মিলিয়ন ভিউজ আছে, এবং কবিতাটা অকৈতব বলে একটি অটিস্টিক বেবি, তার জন্যই কবিতাটা নন্দিনী রায় লিখেছিলেন। কারণ সেই বেবি যে অকৈতব, তার মা রিকোয়েস্ট করেছিল নন্দিনীদিকে যে তার ছেলেকে নিয়ে একটা কবিতা লেখার জন্য। তো নন্দিনীদি এই কবিতাটা লিখে প্রথমেই আমাকে দিয়েছিলেন যে গার্গী দেখো তুমি এই কবিতাটা করবে নাকি। আমি বিশ্বাস করুন, এই কবিতাটা প্রথমে পড়ে আমি কেঁদে ফেলেছিলাম। মানে আমার এতটাই কষ্ট লেগেছে কবিতাটা। মানে একটা অটিস্টিক বেবির মায়েদের যে কি সাংঘাতিক যুদ্ধ করতে হয়। যুদ্ধ তো আমরা সবাই করি, প্রতিনিয়ত আমরা যুদ্ধ করে চলেছি জীবনে, সবাই যুদ্ধ করে। কিন্তু একটা স্পেশাল চাইল্ডকে মানুষ করা, সমাজে বিভিন্ন রকমের মানুষ আছে, তো তাদের মায়েদের বাবাদের যে যুদ্ধ, সেই যুদ্ধটা হয়তো কল্পনার বাইরে। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত তারা যুদ্ধ করছে। তো এই কবিতাটা যখন আমি করে পোস্ট করি, তখন আমি একটা অকৈতবের মায়ের জন্য কবিতাটা পোস্ট করেছিলাম। আপনারা বিশ্বাস করবেন না, হাজার হাজার এরকম মেসেজেস পেয়েছি যেখানে সব অকৈতবের মায়েরা, সব স্পেশাল চাইল্ডের মায়েরা রীতিমতন কাঁদছিল কবিতাটা শুনে, এবং তারা অনেক শুভেচ্ছা জানিয়েছে। তো মানে এইটাই পাওয়া, মানে একটা কবিতা করে যখন আমি যে বার্তাটা দিতে চাইছি সেটা যখন মানুষের কাছে পৌঁছে যায়, সেইটাই কিন্তু বড় পাওয়া। এবং আমি যেসব কবিতাগুলো করি, সমাজের এক একটা দিক তুলে ধরার আমি চেষ্টা করি আমার কবিতায়। আমি সেই সব কবিতাগুলোই করি যে কবিতা কবিরা লিখে গেছেন, সমাজের এক একটা দিক তুলে ধরেছেন, এক একটা ভয়ঙ্কর দিক বলা যেতে পারে। তো সেই সব কবিতাই আমার করতে ভালো লাগে, যেখানে আমি মানুষকে একটা বার্তা দিতে পারবো, আমি অনেক মানুষের মধ্যে সেই বার্তাটা পৌঁছে দিতে পারবো। তো যাই হোক, সেই অকৈতবের মা কবিতাটা দিয়ে আমি আজকের অনুষ্ঠান শেষ করব। যারা লাইভে আছেন তাদের একটু রিকোয়েস্ট, আর একটু সময় ওয়েট করে যান, কবিতাটা খুব ভালো লাগবে আপনাদের। আমি আমার শেষ নিবেদন, অকৈতবের মা।
আমি মৌসুমী, অকৈতবের মা। অকৈতব চিনতে পারলেন না? আরে যাকে আপনারা ল্যালা খাপা বলেন, দেখলে আহা উহু করেন। অটিস্টিক শব্দটা শুনলে ভয়ে মুখ কুঁচকে নিজের বাচ্চাটিকে দ্রুত সরিয়ে নেন। আমি সেই কেমন যেন বাচ্চাটার মা। আপনারা তো এও জানেন না ওর নাম অকৈতব। ও কি মুখ লুকোচ্ছেন কেন? লজ্জা পাবেন না প্লিজ। আমার এসব সয়ে গেছে জানেন। অথচ এমনটা তো হওয়ার কথা ছিল না। পূর্ণ মনে চেয়েছিলাম মাতৃত্বের আশীর্বাদ। শারীরিক জটিলতায় বেশ কিছুটা আগেই ভূমিষ্ঠ হলো গলায় পেঁচানো আম্বেলিকাল কর্ড। শুনেছি সব বাচ্চা জন্মানোর পর কাঁদে। আমার মোমো কিন্তু হেসেছিল জানেন। কেন কে জানে। একটু বড় হওয়ার পর বোঝা গেল ও আর 10টা বাচ্চার মতো সাধারণ নয়, ও অসাধারণ, স্পেশাল। আর আমি সেই থেকে স্পেশাল চাইল্ডের মা। প্লে স্কুলে ভর্তি করবার চেষ্টা করতেই কত শিক্ষিত মানুষের উলঙ্গ চেহারা নজরে এলো। ও তো পাগল ক্যাবলা, ওর জন্য আলাদা স্কুল আছে, ও এখানে কেন? যেন 3 বছর বয়সে আমার মোমোর কোনো জঘন্য ছোঁয়াচে রোগ হয়েছে। কি নিদারুণ ভাবে ছোঁয়াচ বাঁচিয়ে পাশ কাটিয়ে সরে যেত তারা। আমি ওর মা পাথরের মতো মুখ নিয়ে দাঁড়িয়ে থাকতাম। আত্মীয় প্রতিবেশীদের করুণা নতুন করে যন্ত্রণা দিত না। ওর বাবা উচ্চ পদাধিকারী সরকারি আমলা কষ্ট লুকোতো দিস্তা দিস্তা ফাইলে মুখ গুজে। আমার তো একটাই ফাইল, আমার মোমো। ছেলেটা বড্ড আঁকতে ভালোবাসে জানেন, কিন্তু কেন যেন সব ছবিতেই পশু আঁকে। কেন বলুন তো? সবাই ওকে আড়ালে জানোয়ার বলে তাই। কখনো সূর্য আঁকা দেখেছেন? গনগনি জ্বলন্ত সূর্য, সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে রাখ করে দেওয়া সূর্য, আবার নতুন দিনের আলো দেখানো সূর্য। ওই সূর্যই ওর ভাষা, ওর প্রতিবাদ, আর আমাদের বিশ্বাস। বিশ্বাস করুন আমাদের কোনো কষ্ট নেই। ও যখন নাগরদোলা দেখে হাসে, ওর সেই হাসি যদি আপনি দেখেন, আমি বুঝে যাই ও চড়তে চায়। দোলনায় সারাটা সময় আমার আঙুল আঁকড়ে থাকে। আমার ছেলে আপনার ছেলের মতো নয়, হতেই পারে না। এ আপনিও জানেন, আমিও জানি। আপনি আপনার মতো জানেন, আমি আমার মতো। আমার ছেলে জুতোর ফিতে বাঁধতে জানে না, চুল আঁচড়াতে জানে না, ভাত মেখে খেতে জানে না, ও আরো অনেক কিছু জানে না। ও মিথ্যে বলতে জানে না, চুরি করতে জানে না, বন্ধুর স্কুলের ব্যাগ থেকে অন্যের টিফিন ফেলে দিতে জানে না, কিন্তু ও জানে অনেক কিছু। বন্ধু পড়ে গেলে ছুটে গিয়ে তুলে ধরতে জানে, জলের বোতল এগিয়ে দিতে জানে। যেদিন আপনার ছেলে একটা বেড়াল বাচ্চাকে খুঁচিয়ে রক্তাক্ত করেছিল, আমার মোমো বুকে করে তুলে এনে ওকে জল খাবার খাইয়ে মলম লাগিয়ে দিয়েছিল। এই আমার মোমো। কখনো কেউ আদর করলে ছুটতে গিয়ে মায়ের আঁচলে মুখ লুকোতে জানে। রাতের বিছানায় মায়ের চোখের জল মুছিয়ে দিতে জানে। আমি এই ছেলেটির মা। ঠিক বলেছেন, ভগবান সবাইকে সবকিছু দেন না, কিন্তু আমাকে দিয়েছেন। এক 25শে ডিসেম্বর তিনি এসেছিলেন মেরির কোলে, আর এক 25শে ডিসেম্বর এলেন আমার কোলে, হৃদয় ভরা করুণা নিয়ে। আমার ছেলে হয়তো খুব প্রতিষ্ঠিত হবে না, আপনার ছেলের মতো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে না, কিন্তু ও বড় হবে সোনার মতো হৃদয় নিয়ে। আমি গর্ব করে বলবো আমি ওর মা। অকৈতব, যে মিথ্যে বলতে জানে না, আমি সেই অকৈতবের মা। ধন্যবাদ। অনেকটা সময় হয়ে গেল, এবার আমার বিদায় নেওয়ার পালা। যাওয়ার আগে দুটো কথা সকলের জন্য বলে যেতে চাই, রবি ঠাকুরের কথা। তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো, তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই, কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো, মনেরে তাই কহছে।
ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে, মনেরে আজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। নমস্কার, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।